আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ। ইনভেস্টমেন্ট ফোরামের সভায় প্রধানমন্ত্রী। তিস্তা পানি ব্যবস্থাপনা নিয়ে ঐক্যমত্যে ঢাকা বেইজিং। পাসপোর্ট ও বিআরটি এর সেবা পেতে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার সাধারণ মানুষ, বলছে টিআইবির জরিপ। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাবে দুদক জিম্মি। ঢেলে সাজানো হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। অভিযানে পাচ্ছে অস্ত্র ও ডগ স্কোয়াড। দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত। রাজধানী কারাকাসে ঘরবাড়ি বিধ্বস্ত সহ দেশটি জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। নিহত ছাড়াতে পারে 10,000। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে সেরেসাওরা। 3 বছর পর হলুদ জার্সিতে মাঠে নেইমার। দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে মরক্কো, মেক্সিকো, সুইজারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তিস্তা সহ দেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ঐক্যমত্যে পৌঁছেছে বাংলাদেশ চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতাকে বাংলাদেশকে কাজে লাগানোর আহ্বান জানান দেশটির পানি সম্পদ মন্ত্রী। বিকেলে চীনের প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বেইজিং এ রাষ্ট্রীয় কর্মসূচির প্রথম দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি হেইজিং। তিনি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরো বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক উল্লেখ করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দেন। এরপরই বেইজিং এর দিয়াও তাই হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে চীনের 125 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত। চীনের সঙ্গে আরো গভীর অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। We are at a critical point of our journey. And I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high-value infrastructure, and clean energy. As China moves up the ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive and trusted locations. Bangladesh can be one of those locations. We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পুঁজি সংক্রান্ত কার্যপ্রণালী ঢেলে সাজাতে সরকার 180 দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. পরে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গো-উইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐক্যমত্য হয়।
প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন চীনের পানি সম্পদ মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বাংলাদেশের তিস্তা সহ বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ইতিবাচক সাড়া দিয়েছে চীন সরকার। পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের পানি সম্পদ মন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ব্যবসায়ীদের ব্যাপক হারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এই সফরে। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ চীনের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে দুই দেশের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। চীনের কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তা, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশে নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে এখন বিশ্ব গুরুত্বপূর্ণ দেশগুলোর কাছে বিশেষ মর্যাদা ও গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা, টেকসই সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ এবং অংশীদারত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করে। এই সময় চীনা পক্ষ দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ততা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই উন্নয়ন, বিনিয়োগ ও জনগণের সংযোগ তথা পার্টি টু পার্টি সম্পর্ককে আরো বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ককে একটি নতুন উচ্চতায় সামনের দিনগুলোতে নিয়ে যেতে চাইছে। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতার স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 8:45 বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবনে বিএনপির পক্ষে প্রধানমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সমঝোতার স্মারকে সই করেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। দুটি দল প্রথমবারের মতো কোনো সমঝোতায় সই করল। দুই বছরের মধ্যে নতুন নীতির মাধ্যমে পুঁজিবাজার উজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড শীর্ষক এক সেমিনারে একথা জানান তিনি। বলেন, ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার বড় উৎস হবে। পাশাপাশি সরকারের অর্থায়ন কাঠামো পরিবর্তন হচ্ছে। এ সময় আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হয়নি বলেও দাবি করে অর্থমন্ত্রী। এই প্রজেক্টটা আমাদের জন্য লাইবিলিটি, ইটস অ্যানিমাল লাইবিলিটি দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড। এখন আমরা কতগুলো বাদ দিতে পারছি, সব বাদে দিতে পারছি না। 50-60% পেমেন্ট হয়ে গেছে, আমি বাদ দিয়ে কি হবে? না গিলতে পারতেছি, না ফেলতে পারতেছি। সো উই হ্যাভ এ বিগ প্রবলেম উইথ দ্যাট। তো আমরা এখানে এইটার জন্য আমি সবসময় বলছি আমাদের 2 বছরের কৌশল লাগবে, কারণ এগুলো সব আমাকে এক্সস্ট করতে হচ্ছে। আই হ্যাভ টু ক্লিন দ্য ব্যালেন্স শিট। পাসপোর্ট ও বিআরটি এর সেবা পেতে সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের শিকার হন
সাধারণ মানুষ। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জরিপে এই তথ্য উঠে আসে। রাজধানীতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা জানান, বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি। বিভাগ ভেদে ময়মনসিংহে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাবে দুদকের জিম্মি দশা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2025-এর প্রতিবেদন প্রকাশ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে 2024 সালের নভেম্বর থেকে 25-এর অক্টোবর পর্যন্ত এক বছরে বিভিন্ন সেবা খাতে দুর্নীতির তথ্য তুলে ধরা হয়। চলেছিল 27,072 টাকা। প্রতিবেদনে বলা হয়, এ সময় মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট সেবা নিতে গিয়ে। জাতীয়ভাবে পাসপোর্ট সেবা নিতে দুর্নীতির শিকার হয়েছে প্রায় 84.4%। এছাড়া সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সেবা নিতে গিয়ে 79.3%, বিচারিক সেবায় 71.3%, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা পেতে 69.4%, ভূমিতে 66.3%, স্বাস্থ্য ও কৃষি খাতে 64.4% মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। 2023-এর তুলনায় 2025-এ সেবা খাতে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে, যদিও 2023-এর তুলনায় 25-এ খানাপ্রতি কমেছে ঘুষের হার। খানাপ্রতি গড় ঘুষের পরিমাণ যেটি আগে বলেছে কিছুটা কমেছে, যেটি 9.8%। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যে খাতগুলোর দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা সেইগুলোই বেশি দুর্নীতিগ্রস্ত। বিচারহীনতার কারণে দুর্নীতি শিকার হতে হয়, দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য যে প্রতিষ্ঠানটি, সেটিকে আরো কার্যকর করতে হবে। এ সময় রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে এমন ব্যক্তিকে দুদকের নেতৃত্বে আনা প্রয়োজন বলেও জানান টিআইবির এই শীর্ষ কর্মকর্তা। এমন নিয়োগ যেন না হয় দুদকে যারা দলীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে কাজ করবে। দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার তাদের 31 দফার প্রতিশ্রুতি অনুযায়ী শক্ত অবস্থান নেবেন বলেও আশা করেন ইফতেখারুজ্জামান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। মাদক কারবারিদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে আধুনিক অস্ত্র দেয়া হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের। থাকবে ডগ স্কোয়াড, করা হবে হাজতখানা ও আধুনিক ল্যাব। সচিবালয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মাদকের বিস্তার রোধে আইন সংশোধন করা হচ্ছে। মাদক মামলা দ্রুত বিচারে গঠন করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ও বাবা, আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। তরুণ তরুণীদের অনেকেই মাদকে জড়িয়ে এভাবেই বেপরোয়া হয়ে যাচ্ছে। তাদের সাপ্লাই দিচ্ছে একটি চক্র। অনলাইনেও মিলছে মাদক। দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়েছে মাদকের থাবা। আসক্ত হয়ে সুন্দর জীবন হারাচ্ছেন অনেকেই। আমি যখন মানুষকে দেখতাম বা টিভিতে দেখতাম বিভিন্ন মানুষজন মাদক গ্রহণ করে, তখন আমার এটা জানতে মনে হলো যে কি আছে এই জিনিসটার মধ্যে, আমি একটু নিয়ে দেখি। তো ফার্স্ট টাইম যখন আমি এটা নিলাম, তারপর থেকে আমি রেগুলার নেওয়া শুরু করলাম। মাদকের বিস্তার রোধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। তাদেরকে নিধিরাম সর্দার বলছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধিদপ্তরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্রসহ বিভিন্ন সুবিধা দেয়া হবে। মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে, তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, যারা ইন্সপেক্টর, যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা হচ্ছে, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। এগুলো করার পরে আমরা একটা অপারেশনে যাব। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে। এরপর দেশ জুড়ে অভিযান জোরদার করা হবে। মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। 80,000 মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে 18,000-এর উপর, চট্টগ্রামে প্রায় 39,000। এন্ড অব দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদকাসক্তদের সুচিকিৎসা দেওয়ায় বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে আর্থিক
প্রণোদনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগোচ্ছেন। এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে এবং চীনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সে সম্পর্ক আরও জোরদার হলো জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। এবার আন্তর্জাতিক। ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত 32টি মৃতদেহ এবং 700-রও বেশি আহত লোকজনকে উদ্ধার করা হয়েছে। তবে রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে যেই পরিমাণ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাতে ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে প্রাণহানির সংখ্যা 10,000 থেকে লাখ ছাড়িয়ে যেতে পারে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া ক্যারিবীয় উপকূল ঘেঁষা কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং জাপানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। বুধবার স্থানীয় সময়ে গধূলি বেলায় ক্যারিবীয় সাগর উপকূলের তীরঘেঁষা কয়েকটি দেশ প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে। তবে আলো আঁধারির সন্ধিক্ষণে শতাধিক বছরের ইতিহাস ভেঙে 7.2 মাত্রার ভূমিকম্পে কাঁপতে থাকে ভেনেজুয়েলা। মিনিট খানেক পার না হতেই আগের চেয়ে বেশি শক্তি নিয়ে 7.5 মাত্রার প্রবল ঝাঁকুনি দেশটির রাজধানী কারাকাসে আতঙ্ক ছড়ায়। শহরের বেশ কিছু বাড়িঘর ধসে পড়ে, ফাটল দেখা দেয় বহু ভবনে। সাইমন বলিভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে বাধ্য হয়ে এর কার্যক্রম বন্ধ করে দিতে হয়। ভূমিকম্পের পরপরই দেশটির বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। উদ্ধার কর্মীরা এরই মধ্যে কয়েকশো হতাহত মানুষ উদ্ধার করেছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে কারাকাস সহ এর আশপাশের অঞ্চলে ভূমিকম্প প্রবলভাবে আঘাত এনেছে এবং এর ফলে প্রাণহানির সংখ্যা 10,000 থেকে 1 লাখ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া ক্যারিবীয় উপকূল ঘেঁষা কয়েকটি দেশে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং জাপানেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে এনবিসি নিউজ। আদিব মোহাম্মদ, ATN বাংলা। আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। অবশেষে 981 দিন অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। দর্শক সমর্থকদের পাহাড় সমান প্রত্যাশার কোনো প্রতিদান দিতে পারেননি তিনি। তবে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে 3-0 ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে সি গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল বিশ্বকাপের হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিল। পরাগার মানের রিপোর্ট। মুহুর্মুহু আক্রমণ আর সাম্বা ফুটবলের অপরূপ ঐশ্বর্যে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে ব্রাজিল। পোস্টার বয় নেইমার অনুপ্রেরণা হয়ে মাঠে নামলেন বটে, তবে গোল পেলেন না। কিন্তু সেলেসাওরা নান্দনিক ফুটবল শৈলীতে মুগ্ধ করে।
স্কটল্যান্ডের নরবরে ডিফেন্সের সুযোগে হার্ড রক স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ফুটবলাররা আক্রমণের ঝড় তোলেন। শুরুতেই হতচকিত স্কটিশরা। খেলার 7 মিনিটে স্কটিশ ডিফেন্ডারের ভুলে সোজা বল জালে পাঠান ভিনিসিয়াস জুনিয়র। পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সবকটি ম্যাচে গোল করার রেকর্ড করেন তিনি। হাইড্রেশন ব্রেকের আগে 22 মিনিটে আরেকটি গোল করেছিলেন ভিনিসিয়াস, কিন্তু স্কটিশ ডিফেন্ডারকে ধাক্কা দেওয়ার অপরাধে ভিএআর প্রযুক্তি তা বাতিল করে দেয়। অবশ্য নিজের দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি ব্রাজিল তারকাকে। প্রথমার্ধের যোগ করার সময়ের 3য় মিনিটে ব্রুনো গ্রিমার্সের ক্রসে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনি। মায়ামি স্টেডিয়ামে তখন হলুদের বন্যা। ইনজুরি টাইমের শেষ মিনিটে স্কটিশ গোলকিপারের গায়ে মেরে নিশ্চিত গোল মিস করেন ব্রাজিলের তরুণ উইঙ্গার রায়ান। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কার্লো আনচেলোত্তির দল। দ্বিতীয়ার্ধ জুড়ে ব্রাজিল ভক্তদের অপেক্ষা ছিল নেইমারের মাঠে নামার। তাদের অপেক্ষার মাঝেই খেলার 60 মিনিটে ব্যবধান 3-0 করেন মাতিউস কুনিয়া। বিশ্বকাপে এটি তার 3য় গোল। 76 মিনিটে দর্শক সমর্থকদের প্রতীক্ষার হয় অবসান। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। 981 দিন পর ব্রাজিলের সবচেয়ে বড় তারকা জাতীয় দলের জার্সিতে, কিন্তু দলের পাহাড় সমান প্রত্যাশার প্রতিদান দিতে না পারলেও বাকি দলগুলোর প্রতি সতর্ক বার্তা পৌঁছে দেন ড্রিবল মাস্টার। খেলার শেষ দিকে স্কটিশরা ব্রাজিলের সীমানায় আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপের পেন্টা জয়ীরা। এই জয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে মরক্কোকে গোল ব্যবধানে পিছনে ফেলে গ্রুপের শীর্ষে থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছে যায় ব্রাজিল। পরাগারমান, এটিএন বাংলা। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে 36 দিনের কর্মসূচি নিয়েছে 11 দলীয় জোট। মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি, গুম খুনের বিচার নিশ্চিত করা ও জুলাই গণ অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া নিয়েছে 11 দল, যার মধ্যে রয়েছে 1 থেকে 15 জুলাই পর্যন্ত সকল জেলা ও মহানগরে সেমিনার, 23, 24 ও 25 জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি লেখা। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণমূলক সমাবেশ সহ 5 আগস্ট সারা দেশের সকল জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেন 11 দলীয় জোট। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আর্থিক লেনদেনে ক্যাশলেস পদ্ধতি জনপ্রিয় করতে এবং বাংলা কিউআর এর ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও কিউআর কোডের মাধ্যমে লেনদেনে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালানো হচ্ছে। সকালে ক্যাম্পেইনের উদ্বোধনে 3 ডেপুটি গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বলেন, বাংলা কিউআর শুধুই একটি পেমেন্ট প্রযুক্তি নয়, এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি, রাজস্ব আহরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৃদ্ধির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বেআইনি ও আগ্রাসী হামলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা ও সহযোগিতা ছিল বলে আনুষ্ঠানিক অভিযোগ তুলেছে ইরান। ইউরোপীয় মিত্ররা তেহরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলায় সক্রিয়ভাবে সাহায্য করেছে বলে নেটোর শীর্ষ প্রধানের এক স্বীকারোক্তির পর এই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইসমাইল বাঘেই। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সাম্প্রতিক বক্তব্যকে
একটি বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তিনি কড়া ভাষায় দাবি করেন যে মার্কিন জোট প্রধানের এই মন্তব্য মূলত ইরানের বিরুদ্ধে পশ্চিমা সামরিক জোটের সক্রিয় অপরাধমূলক অংশীদারিত্বের একটি স্পষ্ট ও অকাট্য স্বীকারোক্তি। ইসমাইল বাঘি তার বিবৃতিতে ইউরোপের দুটি দেশ ইতালি ও রোমানিয়ার নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই দুই দেশের প্রশাসনকে অবশ্যই বিশ্ববাসীর সামনে জবাবদিহি করতে হবে। যশোরে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের রেইজ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা। এতে চাকরি পেয়ে খুশি চাকরি প্রত্যাশীরা। দক্ষ যুব সমাজ গড়তে ও বেকার সমস্যা সমাধানে দ্বার উন্মোচন করতে এই ধরনের আয়োজনকে আরও বড় পরিসরে করার আহ্বান জানান বক্তারা। ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাজ করবে বলে জানান ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোরে এই প্রথম ৮ দিন ওয়েলফেয়ার সেন্টার পরিচালিত রেইজ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকুরি মেলা। সদর উপজেলা পুলেরহাট প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি। পরে ৮ দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নিয়োগদাতা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বলেন, সন্তানদের মেধা অনুযায়ী তাদেরকে সেই ধরনের শিক্ষাতে শিক্ষিত করতে হবে। বাচ্চাকে শ্রেণীবিন্যাস করি যে একটি বাচ্চা খুবই মেধাবী, তাকে আমি বুয়েট মেডিকেল ইউনিভার্সিটি চাকরির ফাইটে পাঠাবো, আর একটি বাচ্চা আমার একটু কম মেধাবী, কিন্তু ওর এমন একটি স্কিল আছে যেটি খুঁজে বের করার দায়িত্ব আমাদের অভিভাবকদের। চাকুরি মেলায় দেশে 10টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং 285 জন চাকুরি প্রত্যাশীর মধ্যে 143 জনের তাৎক্ষণিক কর্মসংস্থান নিশ্চিত করা হয়, যার মধ্যে 46 জন নারী ও 97 জন দক্ষ পুরুষ রয়েছে। এখানে সিভি জমা দিয়েছি, দেওয়ার পরে আমার চাকরিটা হয়েছে। আমি সিভি জমা দিয়েছি, ইনশাআল্লাহ আমি চাকরিটাও পেয়েছি। চাকরি মেলায় অংশগ্রহণ করে একটা চাকরি পেয়েছি। প্রতিষ্ঠানের সভাপতি ৮ দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হক বলেন, ৮ দিন নিজেই অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। চাকরি মেলায় ৮ দিন থেকে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণপ্রাপ্তরা অংশগ্রহণ করে। আমাদের সাধ্যমতো যতটুকু সম্ভব বেকারদের পাশে আমরা দাঁড়াতে পারি, তাদের উপযুক্ত করে প্রশিক্ষণ দিতে পারি। ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টর উভয় সেক্টরের জন্য আমরা অবদান রাখতে পারি, সেইটা আমরা আমাদের প্রত্যাশা, এবং এই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদের সকলের কাছেই আমরা সহযোগিতা কামনা করি। দক্ষতা থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে স্বাবলম্বী, এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে রেইজ প্রকল্প। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশের পার্টিকেল বোর্ড শিল্পে নতুন দিগন্তের সূচনা করেছে সুপার বোর্ড। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক মানের E0 সার্টিফিকেট প্রাপ্ত বোর্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। টিকে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুপার ফর্মিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড সুপার বোর্ডের এই উদ্যোগ ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, স্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা বিবেচনা করেই আন্তর্জাতিক মানসম্পন্ন এই বোর্ড বাজারে আনা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও পণ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিকে গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ মোস্তফা হায়দার। এছাড়া দেশের বিশিষ্ট স্থপতি ও নির্মাণ খাতের বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি শুধু একটি নতুন পণ্যের উদ্বোধন নয়, বরং বাংলাদেশের ইন্টেরিয়র ও নির্মাণ শিল্পে স্বাস্থ্য সচেতন সহ ও পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যানচেস্টারের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণে ম্যাচটি টাইগার্সদের জন্য বড় পরীক্ষা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে জুরাইরিয়া ফেরদৌস এবং দিলারা আক্তার আছেন দারুণ ছন্দে। বরাবরের মতোই ব্যাটিংয়ে মূল ভরসা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ভারতের শক্তিশালী ব্যাটিং
ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের বোলারদের। তবে ডর ভয়হীন ক্রিকেটে খেলে ভারতকে চমকে দিতে চান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে জার্মানি। প্রথম 2 ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করা 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় মুখোমুখি হবে আফ্রিকার 2 দেশ কুরাসাও এবং আইভরি কোস্ট। শুক্রবার ভোর 5টায় তিউনিশিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একই সময় জাপান খেলবে সুইডেনের বিপক্ষে। আর শুক্রবার সকাল 8টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ তুরস্ক। একই সময়ে প্যারাগুয়ের সাথে লড়বে অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ। ইনভেস্টমেন্ট ফোরামের সভায় প্রধানমন্ত্রী। তিস্তা পানি ব্যবস্থাপনা নিয়ে ঐকমত্যে ঢাকা বেইজিং। পাসপোর্ট ও বিআরটি এর সেবা পেতে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার সাধারণ মানুষ, বলছে টিআইবির জরিপ। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাবে দুদক জিম্মি। ঢেলে সাজানো হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে। অভিযানে পাচ্ছে অস্ত্র ও ডগ স্কোয়াড। দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলায় 2টি শক্তিশালী ভূমিকম্পের আঘাত। রাজধানী কারাকাসে ঘরবাড়ি বিধ্বস্ত সহ দেশটি জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। নিহত ছাড়াতে পারে 10,000। এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে সেলেসাওরা। 3 বছর পর হলুদ জার্সিতে মাঠে নেইমার। দাপুটে জয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে মরক্কো, মেক্সিকো, সুইজারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।